বঞ্চিত বগুড়া ন্যায্য অধিকার পাবে, তবে বিতর্কিত করা যাবে না বললেন তারেক রহমান। রংপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিকেলে। চার জেলায় জামায়াত সহ 11 দলের নির্বাচনী জনসভা আজ। ফেনী পাইলট হাই স্কুল মাঠে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। অংশ নেবেন জামায়াতের আমির। এবারের নির্বাচনে নারী প্রার্থী মাত্র 4%। 51টি দলের মধ্যে জামায়াত সহ 30টি মনোনয়ন দেয়নি, হতাশাজনক বলছেন মানবাধিকার কর্মীরা। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তায় আকাশছোঁয়া স্বর্ণের দাম। ভূ রাজনৈতিক উত্তেজনায় নিরাপদ বিনিয়োগ হিসেবে বাড়ছে চাহিদা। বাংলাদেশ কোন দিকে যাবে তার নির্ধারণ হবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। মধ্যরাতে বগুড়ার নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 19 বছর পর পৈতৃক ভিটায় গিয়ে হয়ে পড়েন আবেগ আপ্লুত। তার অভিযোগ, গত 17 বছর শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশই বঞ্চিত ছিল। ক্ষমতায় গেলে দুর্নীতি নির্মূলের অঙ্গীকার করেন তারেক রহমান। শীতের মধ্যরাত, চাঁদের আধো আলো, তখনও লাখো জনতার পদভারে মুখর বগুড়ার আলতাপুরনেসা খেলার মাঠ। 19 বছর পর বাপদাদার ভূমির মাটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2006 সালে শেষবার তিনি এসেছিলেন এখানে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এখান থেকেই বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন সবচেয়ে বেশি ভোটে। এবারও নেতাকর্মীরা চাইছেন তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে। রাত 8টায় এই সমাবেশে যোগ দেওয়ার কথা থাকলেও আস্তে আস্তে ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 12টা। মঞ্চে হাজির হতেই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। বক্তব্যের শুরুতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান। বলেন, ঘরের মানুষের কাছে কি বলার আছে। তারা হয়তো তখন অনেক ছোট ছিল, হয়তো আমাকে দেখেছে বা দেখে নাই অনেকেই। তারেক রহমান বলেন, সামনে নিছক নির্বাচন নয়, এর মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে কিনা নিতে হবে সে সিদ্ধান্ত। এই নির্বাচনটি শুধু নির্বাচন নয়, এই নির্বাচনকে নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। গত 15-16 বছরে শুধু মেগা প্রজেক্টের নামে লুটপাট হয়েছে জানিয়ে বিএনপি সরকারে গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বলে অঙ্গীকার করেন তিনি। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বগুড়া ন্যায্য অধিকার পাবে, কিন্তু তা বাস্তবায়ন করতে গিয়ে যেন অন্যের ন্যায্যতা নষ্ট না হয় সে প্রসঙ্গও তোলেন তারেক রহমান। প্রত্যেকটি বগুড়ার 7টি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম, যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম। শেষে বগুড়ার বাকি প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। পৈতৃক ভিটা শেকড়ের টান, মূল কথা দেশের মাটি দেশেই আছে, স্থায়ী ঠিকানায়। এমনই আবেগ ঘন মুহূর্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে। ঘরের ছেলেকে কাছে পেয়ে উচ্ছ্বাস উদ্দীপনার এতটুকু কমতি নেই। তাই তো সবার প্রত্যাশা তারেক রহমানের হাত ধরেই প্রতিষ্ঠা পাবে ও এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, বগুড়া। প্রায় 2 দশক পর নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে 4:30টায় বক্তব্য রাখবেন রংপুর ঈদগাহ মাঠে জনসভায়। এর আগে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, রংপুরে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং জানাবেন জনসভার প্রস্তুতির সর্বশেষ। কৌরি, এরই মধ্যে কিন্তু জনসভার যে মঞ্চ, সেই মূল মঞ্চটি একেবারে প্রস্তুত করা হয়েছে, মাইক সাটানো হয়েছে এবং নেতাকর্মীরাও বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। অর্থাৎ এক কথাই বলা চলে যে আসলে তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি যেটি, সেটি একেবারে সম্পূর্ণ করা হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় 2 দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুর অঞ্চল সফর করছেন। অর্থাৎ 2006 সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে তিনি সবশেষ রংপুরে এসেছিলেন এবং সে সময় তৃণমূলের সমন্বয় সভা করেছিলেন। এরপর থেকে কিন্তু আর তারেক রহমান রংপুরে আসেননি। তাই প্রায় 2 দশক পর তার এই আগমনকে ঘিরে রংপুরের যে 10 রাজনৈতিক জেলা রয়েছে বিএনপির, সেখানকার প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীরা তারা উচ্ছ্বসিত, উদ্দীপ্ত হয়ে উঠেছেন। এবং আমরা তাদের মধ্যেই
ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখেছি। বিশেষ করে তারেক রহমানের আগমন ঘিরে গেল 28 তারিখ রাত 8টার পরেই কিন্তু রংপুর অঞ্চল সফরের বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি, এবং সেদিক থেকে খুব অল্প সময় পেয়েছেন নেতাকর্মীরা। এই অল্প সময়ের মধ্যে এরই মধ্যে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, থানা, উপজেলা এবং জেলা পর্যায়ের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীরা তারা সমন্বয় সভা করেছেন, প্রস্তুতি সভা করেছেন, এবং সভা করেই কিন্তু তারা রংপুরের অভিমুখে গতকাল রাত থেকেই নেতাকর্মীরা রওনা করেছেন। এবং আজকে আমরা সকালে এসে দেখেছি একবারে কাক ডাকা ভোরে, সেই সময়ই দেখেছি পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর সেই অঞ্চলের নেতাকর্মীরা কিন্তু এই মাঠে এসেছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে দীর্ঘ 2 দশকের প্রতীক্ষার প্রহর আজ শেষ হচ্ছে। প্রাণের উচ্ছ্বাসে তাদের প্রিয় নেতাকে বরণ করবার জন্য খুব কাছাকাছি থেকে নেতার কথা শুনবার জন্য তারা খুব সকালে এসেছেন, যেন কেন্দ্রীয় এই ঈদগাহ মাঠে যেন তারা জায়গা করে নিতে পারেন এবং তাদের প্রিয় নেতাকে যেন কাছ থেকে দেখতে পারেন। একটি বিষয় কৌড়ি আপনাকে জানিয়ে রাখি, গতকালকেই কিন্তু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তিনি রংপুরে এসেছিলেন এবং সংবাদ সম্মেলন করে তিনি জানিয়েছেন যে রংপুর অঞ্চলের মানুষজনের যে এখানকার যে বৈষম্য রয়েছে, বঞ্চনা আছে, সেই সমস্ত বঞ্চনা এবং বৈষম্য এবং উন্নয়নের দিক থেকে তারেক রহমানকে তারা একটি প্রস্তাবনা পেশ করবেন এবং প্রস্তাবনার আলোকে তারেক রহমান কিন্তু তিনি আজ এখানে রংপুরবাসীর জন্য সুখবর দিয়ে যাবেন। তো বেলা 3:45টায় তারেক রহমান সড়ক পথেই রংপুরে আসবেন। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর বিকেল 4:30টায় রংপুর এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এরপরেই তিনি রাতে বগুড়া ফিরবেন। রাত্রে বগুড়ায় রাত্রি যাপনের পর আগামী কালকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। প্রতিমধ্যে সিরাজগঞ্জ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দারুণ যে মোড় রয়েছে, বাইপাস মোড় রয়েছে, সেখানে একটি জনসভা করেই কিন্তু 31 তারিখে তিনি ঢাকায় ফিরে যাবেন। তো এখন পর্যন্ত নেতাকর্মীরা আসছেন এবং প্রস্তুতি এরই মধ্যে সম্পূর্ণ করা হয়েছে। কৌড়ি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলছে জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলের নির্বাচনী জনসভা। এতে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন জামায়াত সহ 11 দলের নেতাকর্মীরা। এখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দেবেন জোট নেতারা। একই সাথে ফেনী জেলার সমসাময়িক সমস্যার কথা তুলে ধরবেন তারা। ফেনী থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলছে জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলের নির্বাচনী জনসভা। এতে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, নির্বাচনী জনসভায় জামায়াত কেমন দেখছেন? জামায়াতের আমির কখন আসবেন, কখন বক্তব্য রাখবেন এবং নেতাকর্মীরা কি বলছেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। আমরা দেখতে পাচ্ছি তাই এই বলার কথা আমরা খবর কলেজ মাঠের যেই জনসভা, সেই জনসভার উদ্দেশ্যে ফেনীতে এসে উপস্থিত হয়েছেন মঞ্চের নেতাকর্মীরা। তাকে নিয়ে আসতে গিয়েছেন মঞ্চে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে মঞ্চে যে 11 দলের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় নির্বাচনে এক ধরনের খেই হারিয়ে ফেলেছে এমনকি অভিযোগ আনছেন মঞ্চের নেতারা। একই সাথে জুলাইকে ধারণ করে আগামী নির্বাচন গণভোটের পক্ষে ভোটে রায় দেওয়ার জন্য তারা তাদের যেসব কর্মীরা মঞ্চে ইতিমধ্যেই 11 দলের যেই নেতারা রয়েছেন তারা এসেছেন, তারা কথা বলছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে ফেনী মধ্যে ফেনী একে লড়ছেন 11 দলের শরিক এবি পার্টি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক। এই 3 জন প্রার্থী লড়ছেন ফেনী জেলাতে এই 3টি আসনে লড়ছেন তারা। আজকের এই জনসমাবেশে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য ইতিমধ্যেই কিন্তু লোকারণ্য নির্বাচন যাতে সুষ্ঠু হয় এমনটিও কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং তারা এই সমাবেশে ডাক্তার শফিকুর রহমানের কথা শোনার। সহকর্মী মামুন জানাচ্ছিলেন জামায়াতে আমিরের ফেনী সফর সম্পর্কে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টি কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি, যার মধ্যে জামায়াতে ইসলামের মতো বড় দলও আছে।
নারী প্রার্থীর সংখ্যা আনুপাতিক হারে মাত্র 4%। রাজনৈতিক বিশ্লেষক এবং অধিকার কর্মীরা বলছেন, এই হতাশাজনক পরিস্থিতি আগেই আঁচ করা গিয়েছিল। এই পরিস্থিতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সবাইকে। ধারাবাহিকভাবে নারী প্রার্থী বৃদ্ধির পরিবর্তে নারীকে বাদ দেওয়া হচ্ছে রাজনীতির মাঠ থেকে, যার প্রমাণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টিআইবির প্রতিবেদন বলছে, পুরুষ প্রার্থীর তুলনায় 2008 সালের নির্বাচনে নারী প্রার্থীর হার ছিল 3.51% বা 55 জন। 2014 সালের নির্বাচনে 5.55% বা 30 জন। 2018 সালের নির্বাচনে নারী প্রার্থীর হার ছিল 81% বা 73 জন। তবে আগের সব রেকর্ডকে ভেঙে দিয়ে 2024 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল 94 জন প্রার্থী, আনুপাতিক হারে যা ছিল প্রায় 5.15%। এবার নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার হার এত কম হওয়াকে বিএনপির সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা খুবই হতাশাজনক বলে দেখছেন। এখন হতাশাজনক, আমরা একটু হতাশ কিন্তু আশাবাদী যে আমাদের দলের নেতাগুলি এত বেশি আশাবাদী হয়েছিল, তারা মনে করেছে ওরা যে নির্বাচন মনোনয়ন পেলেই জিতবে। এই জিতার এসিউরেন্স পাওয়ার পরে ছেলেদের মধ্যে এত কম্পিটিশন হয়েছে যে মেয়েরা সেখানে ঢোকা খুব কঠিন হয়ে গেছে। সাবেক নারী বিষয়ক সংস্কার কমিটির প্রধান শিরিন হক বলছেন, তাদের কোনো সুপারিশই গ্রহণ করা হয়নি। এখন আমরা সংস্কার কমিশনে বসে আলোচনা করেছি, আমি এবং আমার যে সংস্কার কমিশনের সহকর্মীরা, তখন আমরা কিন্তু এরকম একটা কিছু হতে পারে এটা কিন্তু তখন আজ করেছিলাম। আমরা এই সব কিছু চিন্তা করেই বলেছিলাম যে সংসদটা 600 আসনের হোক, 300 সাধারণ আসনই থাকবে, আর 300 সংরক্ষিত আসন হবে নারীর জন্য, যারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আসবে। নারী অধিকার কর্মী শাহিন আনামের মতে, বৈষম্য বিলোপের কথা বলে রাজনৈতিক দলগুলো নারীর সাথে প্রতারণা করেছে। বাংলাদেশের ইতিহাসে এবারের সংসদে সবচেয়ে কম নারী যাবে। এটা একটা বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরে এটা একটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। অবশ্যই আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের ভোটের দরকার নাই, কিন্তু ওনারা এটা ঠিকই জানেন যে আমরা 50%। তাদের মতে, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে রাষ্ট্রের গণতন্ত্র কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 185, ঢাকা 12-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে রাজধানী ঢাকায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 12 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব সাইফুল আলম খান মিলন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এই আসনে দলের পক্ষ থেকে নির্বাচন করছেন, এখন পর্যন্ত কি পরিস্থিতি, প্রচারণা কেমন চলছে, সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছেন? ডিবিসি নিউজকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা, এবং ডিবিসির মাধ্যমে দর্শক শ্রোতাদেরও সালাম ও শুভেচ্ছা। আমরা ঠিক শেষ মুহূর্তে এখন আমরা রাত দিনই প্রচার চালাচ্ছি পুরা এলাকায়, এবং আমাদের সকলের মধ্যে একটা ব্যাপক উৎসাহ এবং সাড়া পাচ্ছি। সকলেই চাচ্ছে একটা পরিবর্তন, এবং সেই হিসাবে তারা জামাতকেই চয়েস করছে। কি পরিবর্তন চাচ্ছে আপনি, যে পরিবর্তনের কথা বলছেন? পরিবর্তনটা হলো, এখন এতদিন যে রাজনীতিটা ছিল সেই রাজনীতিটা আসলে দুর্নীতি এবং নানান রকমের চাঁদাবাজি এবং ব্যাংক লুট, খুন, গুম, এই রাজনীতিগুলো হয়েছে। দেশের মানুষের উন্নতি হয় নাই। কাজে দেশের মানুষ সেই অপরাজনীতির থেকে মুক্তি চায়। তারা নতুন একটি রাজনীতি চায় যেখানে গুম খুন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারি থাকবে না, এমন একটি বাংলাদেশ তারা চায়। এমন বাংলাদেশ গড়তে আপনাদের কমিটমেন্টটা কি? আপনারা কি মানুষের এই আশাটা পূরণ করতে পারবেন? আমার আসনের কথা যদি ধরেন, তো আমি বলবো যে আমার 1 নম্বর কমিটমেন্ট হলো চাঁদাবাজি মুক্ত, দখলদার মুক্ত একটি ঢাকা 12, এবং সেক্ষেত্রে কারওয়ান বাজার একটি রেড স্পট, শিল্পাঞ্চল আছে, মহাখালী বাস স্ট্যান্ড আছে। সো আমরা চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাতে চাই, জিরো টলারেন্স দেখাতে চাই, জনগণকে সাথে নিয়ে। এছাড়াও আমাদের এই এলাকায় আমাদের দ্বিতীয় সমস্যা হলো মাদক, সেটাকেও আমি অ্যাড্রেস করতে চাচ্ছি। আমাদের হকার পুনর্বাসন করা দরকার, বিশেষ করে এই ফার্মগেট এলাকায়, এবং ট্রাক স্ট্যান্ড যেটা
আমাদের আছে তেজগাঁ শিল্পাঞ্চলে, এটাকে আধুনিক করা দরকার, বিকল্প জায়গা খুঁজে মহাখালী বাস স্ট্যান্ডকে আধুনিক করা দরকার। বুঝতে পেরেছি, আপনি যদি জনগণের দূর করে সেবা পৌঁছাতে চান তাহলে আমলাতান্ত্রিক জটিলতা একটা বড় সমস্যা, আপনি কি সেটা ভাঙতে পারবেন? আমলাতান্ত্রিক জটিলতা তো আমাদের জাতীয় ইস্যু। তো আমাদের এলাকায় কতগুলো সমস্যা আছে, যেমন পানির সমস্যা, গ্যাসের সমস্যা, সুয়ারের সমস্যা, জলবদ্ধতার সমস্যা। আমি অলরেডি একটা ইঞ্জিনিয়ারিং টিমকে আমরা এনগেজ করেছি, তারা সফলতা নিয়ে আসতেছে। এরকম একটা টিম সবসময় কাজ করবে। আমরা চেষ্টা করব এই আগলকে ভাঙতে, সহযোগিতা নিয়ে আসতে, জনগণও সাথে থাকবে এবং এটা আমরা পারবো বলে আশা করি ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলা এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। টাঙ্গাইলের কালীহাতির হতদরিদ্র রং মিস্ত্রি রুবেল ভাগ্য ফেরাতে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরব। এক বুক আশা নিয়ে গেলেও দালালের প্রতারণায় জোটেনি কাজ। অনাহারে অর্থাহারে 1.5 মাসের মৃত্যু হয় এই হতভাগার। এদিকে দেশে থাকা পরিবারটির অবস্থাও করুণ। গ্রামবাসীর সহায়তায় চলছে জীবন। সরকারের কাছে দাবি মরদেহ ফেরত আনা ও দায়ীদের বিচার। কথা বলছিল যে নিল, আমি যে 6 লাখ টাকা দাস না, সুখ হইল না। টাঙ্গাইলের কালিহাতির দেওপুর গ্রামের বেগম আক্তার। যাপিত জীবনে তার কাছে সুখ যেন মরীচিকা। সৌদি আরবে স্বামী রুবেলের মৃত্যু সুখে কণ্ঠ শুকালেও অবিরত ঝরছে চোখের পানি। চান দায়ীদের বিচার, মরদেহ ফেরত পাবার আকুতি তার। আমার এই ফুলাহান নিয়ে চলাফিরে আমার টাকা পয়সা কোনো কিছুই নেই। আপনার কাছে একটাই দাবি যে আমার ফুলাহান গুনা মানুষ হবো কে করে। আমার স্বামী, আমি তো দেখাই হলাম না, তারপর আমার স্বামীর লাশটা আমি চাইতেছি। ক্লিনারের কাজের জন্য 7 লাখ টাকায় রফা হয় পাটরাইলের আদম ব্যবসায়ী ফাতেমার সাথে। ঋণ করে 16 নভেম্বর সৌদি পৌঁছান রুবেল। পরে কাজ না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় দালালরা। পরিবারের অভিযোগ, অনাহারে অর্থাহারে 8ই জানুয়ারি জেদ্দায় মৃত্যু হয় রুবেলের। রুবেলের কথা মনে ফাড়ায় দেখালিয়াম দেখাতাম, এই দালালের ব্যবস্থাটা আপনারা করাই। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমার আর আমার ভাই জানি পড়াশোনা করতে পারি, দালালের শাস্তি চাই। এদিকে শোকার্ত পরিবারে খাবারের সংস্থান না থাকায় গ্রামে গ্রামে ঘুরে চাল ও টাকা তুলে সাময়িকভাবে পাশে দাঁড়িয়েছে জনপ্রতিনিধি ও স্থানীয়রা। দালালের 6.5 লক্ষ টাকা নিয়ে এমন ভাবে ফালাইয়া যে এত একটা নির্যাতন হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এই পরিবারটা এখন চলার মতো কোনো পরিবেশ নাই। আমি চাই যে দালালের শাস্তি চাই এবং এই পরিবারের যাতে সহযোগিতা করতে পারে। অভিযুক্ত ফাতেমাকে বাড়িতে গিয়ে পাওয়া না গেলেও সেখানে দেখা মেলে প্রতারণার শিকার আরেক ভুক্তভোগীর। আমি ফাতেমা দালালের মাধ্যমে টাকা দিছিলাম সৌদি আরব যাওয়ার জন্য। 6 মাস ঘোরার পরে 70,000 টাকা ব্যাগ দিছে। আমি অন্য দেশে যাওয়ার জন্য আবার এই ভিসা লাগামু, পাসপোর্টও দিচ্ছে না। রুবেলের মরদেহ দেশে আনাসহ তার পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ সেন্টার। দালাল তো তাকে কাজ পাইয়ে দিবেন, সেটা যদি সে না করে তাহলে অবশ্যই সে তার দায়িত্ব পালন করে নাই। ওনার লাশ আনয়নের ব্যবস্থা আমরা করব। আর অলরেডি ওনার আবেদনপত্র 19 তারিখে পাঠানো হয়েছে। প্রতারকদের আইনের আওতায় আনার পাশাপাশি বিদেশে গমন ইচ্ছুকদের মাঝে সরকারের সচেতনতা বৃদ্ধির তাগিদ সচেতন মহলের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। দেশের প্রায় সব জেলাতেই মাঘের শুরু থেকে মধ্য মাঘ পর্যন্ত তাপমাত্রা প্রতিদিনই ওঠানামা করছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় গত 2 দিন তাপমাত্রা 12 থেকে 2 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। যদিও গতকালের তুলনায় আজ তাপমাত্রার পারদ কিছুটা বেশি। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমশীতল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। কুয়াশা কেটে গেলেও হিমেল বাতাসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এছাড়াও জেলার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। তবে এর বেশিরভাগই শিশু ও বয়স্ক। আবহাওয়া অফিস জানায় শুক্রবার সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 94%। এ সময় বাতাসের আর্দ্রতা এর আগে গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, এখন প্রতিদিনই তাপমাত্রার পারদ ওঠানামা করবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।
আংশিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে ইউক্রেনের শহরগুলোতে এক সপ্তাহের জন্য সব হামলা বন্ধ হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, ইউক্রেনের তীব্র শীতের কারণে মানুষের দুর্ভোগের কথা ভেবে তিনি রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতে এক সপ্তাহের জন্য হামলা না চালাতে পুতিনকে অনুরোধ করেছেন এবং পুতিনও তার অনুরোধে রাজি হয়েছেন। তবে ট্রাম্প যুদ্ধবিরতি বা হামলা বন্ধের নির্দিষ্ট সময় বা তারিখ জানাননি। তবে হামলা বন্ধের কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি এখনো রাশিয়ার পক্ষ থেকে আসেনি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন।